পারে না। ভাই যেমন স্বার্থপর হতে পারে জয়ন্তকে না দেখলে বুঝাই যায় না রে। এই তো হচ্ছে যুগের রীতি দাদা। কল্পনা, এই নারকেলগুলো রাখ। দাদা তোমার ঠিক মনে রয়েছে, আমি নারকেল খেতে ভালোবাসি। মনে থাকবে না? তুই চলে এসেছিস, ঘরে নারকেল জমা হয়ে আছে, তুই নেই, আজ নাড়ু খাওয়া হয় না। তোর মনে পড়ে তুই নিজের হাতে নারকেল ছাড়িয়ে নাড়ু করে আমার মুখে তুলে দিতি, তুই নেই আর নাড়ু খাওয়া হয় না। আজ তুই নিজের হাতে নারকেল ছাড়িয়ে আমার মুখে তুলে দিবি, আমি খাবো। বেশ, তাই দেব। চলো দাদা। চলো কল্পনা। চলেছে অপর্ণা ঠিকই বলেছে, আমি 1 লাখ কেটে মরছি আর ওরা ঘরে বসে মজা লড়ছে। অপর্ণা ঠিকই বলেছে, আলাদা না হলে 2 পয়সা সঞ্চয় করা যাবে না। জয়ন্ত, জয়ন্ত, কি চাই? টাকা? আমি নিজের জন্য চাই না। তবে কার জন্য চাইছো? অসীমের মাইনে টাকা বাকি পড়েছে। অসীমের মাইনে টাকা বাকি পড়েছে, তার জন্য আমি কি করব? মাইনের টাকাটা তুই দে, তা না হলে স্কুলে যেতে পারছে না। টাকা আমি দিতে পারবো না। কি হবে লেখাপড়া শিখে? তার চেয়ে মাঠে কাজ করলে 2 পয়সা উপায় করতে পারবে। এক কথা তুই বলতে পারলি জয়ন্ত, যে ভরদা তিল তিল করে দুঃখ কষ্ট সহ্য করে তোকে লেখাপড়া শিখেছে, শত দুঃখ কষ্টের মাঝেও তোকে এতটুকু দুঃখের আঘাত লাগতে দেয়নি। যার মুখে হাসি ফুটাতে নিজের সর্বশান্ত করেছে, আজ তুই সে অসীমের সম্বন্ধে আল্লাহতে কত কত অথই যখন ধরো তুমি নিজের টাকাটা দিয়ে দাও। সে উপায় থাকলে সামান্য টাকার জন্য আমি তোকে বলতাম না, আমি নিজেই দিয়ে দিতাম। শোনো বেজদা, আজ আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। কি কথা? বিয়ে করেছো, সংসারী হয়েছো, সে স্বপ্ন তোমার বাস্তবে কোনোদিনও পরিণত হবে না। শুধু শুধু মিথ্যে পরিচয় করে দেখি না, তার চেয়ে একটা চাকরির চেষ্টা করো, আর একটা কেরানিগিরি হলেও তো তোমার ভাগ্যে ছুটবে। তুই ঠিক বলেছিস জয়ন্ত, গরিবদের কোনো স্বপ্ন থাকতে নেই, সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হয় না। তাই আজ থেকে খাতা কলম নিয়ে আমি নাটক লিখতে পারবো না। আজই বেরো আমি কাজের সন্ধানে, না পাই মুঠুগিরি করব। তবে একটা কথা বলে যাই ভাই, কি কথা? বর্দাকে যেন কখনো শ্রদ্ধা করিসনি। অনেক কষ্টে আমাদের মানুষ করেছে, আমাদের কাছ থেকে কোনো আঘাত পেলে সে আঘাত সহ্য করতে পারবে না। বর্তাকে তুমি চেনো না? বর্তা আমাদের 2 ভাইয়ের ঝামেলা করতে সুযোগ নিয়ে আমাদের 2 ভাইকে ফাঁকি দিয়ে বর্তা নিজের নামে লক্ষ লক্ষ টাকা না, এক কথা আমি বিশ্বাস করি না। তার যদি বলতি গঙ্গা শুকিয়ে গেছে দেখেলাম, তা হয়তো আমি বিশ্বাস করতাম। ভাবতাম প্রাকৃতিক বিপর্যয় হয়তো 1 ঘন্টার মধ্যে গঙ্গা নদী শুকিয়ে যাওয়া সম্ভব নয়। তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি বর্তার স্নেহে অন্ধ। কিন্তু বর্তাকে একটা শখ আমার বাকি নেই। আমাদের চোখের জল দেখলে যার চোখের পাতা বেজে উঠে, একটা পেয়ারা পেলে যে আমাদের না দেখতে পায় না, সেই পিতৃতুল্য বর্তার নামে একথা বলতে তো জিপটা এতটুকু বাঁচবে না। যা সত্যি তাই বলছি। মিথ্যে, এক কথা আমি মিথ্যে। যদি কোনদিন দাদার মুখে একথা শুনি, সেদিন তোকে ভাই বলে আমি ক্ষমা করবো না। তুই বর্দাকে না ছিলেও আমি চিনি বর্দা আমার কাছে সাক্ষাৎ দেবতা, আর সেই দেবতার নামে কোনো কলঙ্ক আমি সহ্য করবো না। তোমার নামে বর্তা মারছিস কেন? আজ পর্যন্ত কোনোদিন জয়ন্তর গায়ে হাত দেয়নি, আর আজ তোকে মারলি। ও তোর ছোট ভাই, যদি কোনো অন্যায় করে থাকে তা আমাকে বলবি, আমি তো এখনো মরিনি। আমাকে তুমি ক্ষমা করো দাদা। দাগ
আমি একটু হাত বুলিয়ে টাকা যাবে না। তোমাদের শয়তানি আমার ভালো করে জানা আছে। জয়ন্ত আজকের দিনটি আমার মনে থাকবে। এর সুদ আমি করাই দণ্ডাই নেব। সেদিন বলবে জয়ন্ত চৌধুরীর গায়ে হাত দেওয়ার পর কি করবে? জয়ন্ত আগুন দাও দাও করে জ্বলে ওঠে। শুধু নেবে না, আর তাকে দূর করে নেবে। আগুন তার আশেপাশের সব জিনিসকে তাতিয়ে দিয়ে যায়। কথা শোন। দেখো না দাদা, দেখো না, তোমার ডাকে জয়ন্ত সারা দেবে না। কালের স্থিতি ওর নিজেকে হারিয়ে ভুলে গেছে তোমার সে অপরন্ত স্নেহ ভালোবাসার কথা। সুশান্ত, যে গাছটাকে তুমি ছোট থেকে ধীরে ধীরে যত্ন করে বড় করে তুলেছ, সেই গাছ এখন ময়ূরূপে পরিণত হয়ে ভুলে গেছে তার অতীতের কথা। কি আবল তাবল বলছিস? আবল তাবল নয় দাদা, স্বার্থপরে পৃথিবীর মানুষের কীর্তি গৌরব আমি তোমার চোখের সামনে তুলে ধরছি। এখনো তুমি সাবধান হও। নাটক লিখে লিখে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, এবার আমি সম্পূর্ণ সুস্থ। তাই পাথার পরা পাতা নাটক না লিখে চাকরির চেষ্টা করব, না পাই মুঠোগিরি করব। কি বললি? মুঠোগিরি করবি? কেন? কিসের জন্য? আমি কি এখনো মরে গেছি? দাদা, আমি বেঁচে থাকতে তোকে আমি কোনো ছোট কাজ করতে দেব না। তোকে বড় হতে হবে, তোর স্বপ্নের নাট্যকার তোকে হতে হবে রে ভাই। সেই স্বপ্ন আমার মন থেকে মুছে গেছে দাদা। নাট্যকার আমাদের মতো গরিব ঘরের ছেলেদের জন্য নয়, প্রকাশকদের দরজায় দরজায় আমি নাটকের পান্ডল বিনয় করছি, কিন্তু এই গ্রাম্য নাটকদের জন্য কোন পথ খোলা নেই। প্রথমে চাই শুধু টাকা আর টাকা। সুশান্ত, আজ যদি আমি কোন নাট্যকারের ছেলে বা ভাইপো জামাই হতাম, তাহলে 4 বছর যায় না কিনা কেন সব প্রকাশ পেত। আমি মর্মে উপলব্ধ করছি এ পথ বড় কঠিন, বড় দুর্গম। তবু তোকে চেষ্টা করতে হবে ভাই। ধৈর্য হারা হয়ে থেমে গেলে চলবে না। শরৎচন্দ্র গরিবের ঘরে ছেলে ছিলেন, সুখে দুঃখের সঙ্গে সংগ্রাম করে জয়ী হয়ে সে এখন আমাদের প্রিয় কথা সাহিত্যিক হিসাবে বাঙালির ঘরে ঘরে চির পূজনীয় হয়ে আছে। দাদা, ধৈর্য ধর ভাই, ধৈর্য ধর। তোর সাধনার ফসল নিশ্চয় একদিন ঘরে উঠবে। আমি তোকে কায়ো মনোবাক্যে আশীর্বাদ করছি। তুই একদিন নিশ্চয় নাট্যকার হবি, আর 5টা নাট্যকারের নামের পাশে তোর নামও চির উজ্জ্বল হয়ে থাকবে। আগ্নেয়গিরির আগুন মাটি খুঁড়ে বার করতে হয় না, প্রতিভা সমস্ত বাধা ঠেলে বেরিয়ে আসে। চিঠি এসেছে ঠাকুরপো। আমার চিঠি? কোথা থেকে এসেছে সুশান্ত? কলকাতা লাইব্রেরি থেকে। কি লিখিছে? মাননীয় সুশান্ত বাবু, আপনার লেখা সংসার হলো নাটকটি বাস্তব ধর্মী হয় আমাদের মনোনীত হয়েছে। হবে না মানে? নিশ্চয়ই হবে। জানো বড় বউ, এ যা তার লেখার নাটক নয়, আমার বিয়ে পাস ভাইয়ের হাতের লেখা নাটক। প্রচন্ড না হয়ে যাবে কোথায়?
তারপর তারপর আর কি লিখেছে পর নাটকটি তাড়াতাড়ি প্রকাশ করব। আপনি চিঠি পাওয়া মাত্র চলে আসুন, চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। আমি এখনই যাব দাদা, আশীর্বাদ করুন। আমার স্বপ্ন যেন সার্থক হয় তোমাদের আশীর্বাদে। আমার জীবন চলার পাতিও। দাঁড়ান সুশান্ত বাবু, কি ব্যাপার? তাড়াই চলুন, সব বুঝতে পারবেন। তা নাই যাবো কেন? সুশান্ত কি করেছেন ইন্সপেক্টর বাবু? আপনার ভাই কতগুলো ছোট লোক চাষা মুসা ইতরদের নিয়ে এই রমেশ মিত্রের টাকা লুট করেছে। সে কি? না, কিন্তু সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে কি সত্যি তা সে বিচার আদালতেই হবে। এখন আপনাকে আমি অ্যারেস্ট করছি। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করতে হয় আমাকে করুন। আমি আমি এই দু হাত বাড়িয়ে দিচ্ছি, আমার আমার ভাইকে ছেড়ে দিন। ও এখনই কলকাতা যাবে, ও না গেলে ওর সৃষ্টিতে বিলুপ্ত হয়ে যাবে। দারোগাবাবু দেখুন, প্রশান্ত বাবু আইন নিজের মতো করে চলবে। যে আইনে অপরাধী দণ্ডিত হয় না, যে আইনে কেবল শুধু দুর্বলে দণ্ডিত হয়, সে আইন কিসের আইন? সুশান্ত, তোর উপর আমার কত আশা ভরসা ছিল। শেষ পর্যন্ত তুই টাকা লুট করলি, চোরের বদনাম নিলি, সমস্ত আশা স্বপ্ন তুই শেষ করে দিলি ভাই। দাদা, শেষ করে দিলি। এই ঘুণধরা রাষ্ট্র সমাজ সকলে আমাকে চোর বলে জানলেও তুমি আমাকে চোর ভেবো না দাদা। সুশান্ত, তোমার আদর্শে আমি মানুষ হয়েছি। আমি চুরি করতে পারি না, আমি চুরি করিনি। রমেশ মিত্র গরিব মানুষদের মানুষ বলে মনে করে না, তাদের উপর অকাত্য অত্যাচার করে, আর সেই অত্যাচারের বিরুদ্ধে আমি স্বাক্ষরে উঠেছিলাম বলে সে পুলিশকে ঘুষ দিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে চুরির অভিযোগে নিয়ে আমাকে জেলে পাঠাচ্ছে। আমাকে জেলে পাঠিয়ে সে পরিত্রাণ পাবে না। আমি জেলে যাচ্ছি, দুঃখ করোনা বৌদি, আমি চোর নই। এই আমার মিনতি, এই বুটটাকে প্রশ্রয় দিয়ে আমার জীবনটাকে তুমি হেয়পূর্ণ করে তুলো না। ও কথা বলো না ঠাকুরপো, ও কথা বলো না। তোকে সারা যে আমি এক মুহূর্তে থাকতে পারবো না রে ভাই। আমাকে তো যেতেই হবে দাদা। সুশান্ত, ওরা আমাকে ছাড়বে না, আমি আবার ফিরে আসবো দাদা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বো। তোমার স্নেহ আমার প্রতিষ্ঠানগুলো প্রলেপ দিও দাদা। চলে আসেন সুশান্ত বাবু, আর দেরি করবেন না। তোমাকে খেতে দিয়েছি, খাবে চলো। এতে আশ্চর্য হবার কি আছে? আজকে সমাজে শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার তরুণ দড়ির চক্রান্তে জেলের অন্ধকূটে মরছে। এ তুমি কি করলে ঠাকুর? এই গুণধরা সমাজ। আমি তো কেন তো কোনো অন্যায় করিনি, কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে? কেঁদো না মাধুরী, তোমার চোখের জলের দাম এই সমাজ দেবে না। দাদা, বৌদিকে দেখো, আমার অভাব কোনোদিন বুঝতে দিও না। আর অসীম যদি আমার কথা জানতে চায়, বলবে তোর কাকু চাকরি করতে চলে গেছে। চাকরি করতে চলে গেছে।
আমার আমার এই বুকটা একটু চেপে ধরো তো বড় বউ। বুকের ভিতরে যেন সমুদ্রের তাণ্ডব বইছে। বড় বউ, শান্ত হও, ওগো তুমি শান্ত হও। বড় বউ, পৃথিবীটাকে আশ্রে গড়িয়ে দাও, অন্ধকারে ডুবিয়ে দাও এই জঘন্য নরকটাকে। না না না, আমি চোখের জল ফেলবো না। আমার মুখের দিকে চেয়ে দেখো তো বড় বউ, আমি কোনো চৌকি দিয়ে জল ফেলছি না। আমার বুকটা বেদনায় ফেটে যাচ্ছে। অশ্রু আমার বুক থেকে শুকিয়ে গেছে, চোখ থেকে শুকিয়ে গেছে, বুক থেকে শুকিয়ে গেছে। দিদি, আমার কোন পাপে আজ এত কোনো শাস্তিও পেল? আমি তো বেশি কিছু চাইনি, ওকে নিয়ে একটু সুখী হতে চেয়েছিলাম। এই কি আমার অপরাধ? দিদি, কাঁদিস নে বোন, বিপদের দিনে ধৈর্য হারা হতে নেই। ঠাকুরপো শীঘ্রই ছাড়া পেয়ে যাবে। চল ঘরে চল। এতদিন মুখ বুঝে আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। যেমন করেই হোক এই আগাছাগুলোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব, তা না হলে আমি এক দ্বন্দ্ব এই বাড়িতে তিষ্ঠতে পারবো না। ছোট, তুই আমার উপর রাগ করেছিস বোন? থাক, আর আদি খেতা করতে হবে না। ছোট রে, ঠাকুর পক্ষে আমি কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করেছি। তুই এবারই ছোট বউ, তোকে আমি বোন না বলে কি থাকতে পারি? বোন হলে নিশ্চয় বোনের এতখানি সর্বনাশ করতে না। সর্বনাশ? এসবকে বলছিস তুই? তোমার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। আমি তো কিছুই বুঝতে পারছি না ছোট। কিছুই বুঝতে পারে না, ঢং দেখে আমি আর বাঁচি না বাবা। ছোট, গোষ্ঠী শুদ্ধ লোক ঘরে বসে অন্ন ধ্বংসাচ্ছ, লজ্জা করে না? লজ্জা করে না? ছোট মায়ের ঘরে বসে বসে গিলতে, তার উপর তোমাদের নানা অসুখ লেগেই আছে। আজ 15টা দিন আমি বিছানায় পড়ে আছি, তবু ঠাকুরপোর কাছে আমি এক ফোঁটা ওষুধের টাকাও চাইনি। চাইলেই তো আর পাবে না। যার স্বামীর কোনো উপায় নেই, তারা তো রোগবালায় আসে কোত্থেকে শুনি? রোগ তো মানুষকে দেখে শুনে আসে না ছোট বউ। থাক, আর মুখে মুখে কথা বলতে হবে না। আমাকে তুই ভুল বুঝিস না বোন। আর সোহাগ দেখাতে হবে না। মিষ্টি কথা ভুলে তোমার ঠাকুরপোকে ভোলাতে পারবে, কিন্তু এই অপর্ণাকে নয়। বেশ, তুই যখন চাস না, তোর স্বামীর সঙ্গে আমি আর কখনোই কথা বলবো না। যখন যা আদেশ করবি আমি অক্ষরে অক্ষরে মাথা নত করে পালন করে যাব। দুবেলা না দিস, অন্তত একবেলা খেতে দিবি। আমরা তা আনন্দ করে খাবো রে। তবু তুই আমাদের ভুল বুঝিস না রে বোন, তুই আমাদের ভুল বুঝিস না। ভুল বুঝিস না বোন। তারাবো একটা একটা করে ঝাঁটা মেরে সব কটাকে তারাবো। এই যে বৌমা, আমি এসেছি। যাই হোক, আমি তো ভাবলাম আপনাকে খুঁজতে হয়তো লোক পাঠাতে হবে। কেন মা? কোন সকালে আপনি বাজারে গিয়েছিলেন তা খেয়াল আছে? এখন বেলা 10টা বাজে।
কি করছিলেন আপনি এতক্ষণ? না মানে ওই থাক থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। হ্যাঁ, যা যা বাজার করতে বলেছিলাম এনেছেন তো? জি সব এনেছি। বাকি পয়সা ফেরত দিন। পয়সা না, পয়সা তো ফেরেনি বৌমা। ফেরেনি মানে? তার মানে 20 টাকার সব বাজার করেছেন? বৌমা এই আজ তো খোকনের জন্মদিন, তাই পায়েস খাবে বলে বায়না ধরেছিল। কার আদেশে আপনি দুধ কিনেছেন? বৌমা আমাকে জিজ্ঞাসা না করে কেন আপনি দুধ কিনেছেন? সামান্য দুধ, তাই। আর সামান্য দুধ কিনবেন, কাল বাজারে পয়সা চুরি করে মদ খাবেন, জুয়া খেলবেন। কি ভেবেছেন? কি ভেবেছেন আপনারা? তুমি তুমি আমাকে চোর বললে বৌমা? আমি চোর? হ্যাঁ, আপনি চোর। আপনি একটা পাকা চোর। ইতরের মতো চিৎকার চেঁচামেচি করবেন না। কি বললে? হ্যাঁ, আমি ইতর। কিন্তু বৌমা, তুমি তুমি যে শিক্ষিত স্বামী পেয়েছো, গায়ের রক্তে জল করা ওই শিক্ষিত স্বামীর। বারবার ওই শিক্ষিত করার কথাটা তুলে দেবো না দাদা। আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। আজ নিজের কানে তো শুনলে। আমি জানতে চাই বর্দা, আমার স্ত্রীকে অপমান করার সাহস তুমি কোথায় পেয়েছো? আমি তো বৌমাকে অপমান করিনি। হঠাৎ কথার কথা মুখ দিয়ে বেড়ে এলো। থাক থাক থাক, আর সাথে মাছ থাকতে হবে না। শোনো, তোমাকে দেউলিয়া করার জন্য এবারে সকলেই উঠে পড়ে লেগেছে। বাজারের পয়সা চুরি করে তার ছেলের জন্য সোয়াগ করে দুধ কিনে এনেছেন। 12 জনে তোমার পয়সা এভাবে লুটে পুটে খাবে, আমি বেঁচে থাকতে তা আমি কোনো দিনই হতে দেব না। কথাটা মনে থাকে যেন। বৌমা, বর্দা, তুমি বাজারের পয়সা চুরি করে দুধ কিনেছো? আজ আমাদের খোকনের জন্মদিন, তাই। আজ আমাদের খোকনের জন্মদিন, তাই নিজে উপার্জন করে তোমার খোকনের জন্মদিন পালন করবে। তাকে আমি পালন করবো না। তোমার দুধ নয়, এটা আমার গায়ের রক্ত। এই দুধ আমি রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো, তোমাদেরকে খেতে দেবো না। দাও বলছি আমি দুধ। না দাও না ভালো দিয়ে দাও বলছি বর্দা। না জয়ন্ত, ভালো যাতে দুধ দূর করে কিনে তোমার কাছে। না না রে জয়ন্ত, না। তুই এ দুটো নিস নে। তোমাকে খেতে দেবো না। নিস নে, নিস নে। নিজে উপার্জন করে জন্মদিন পালন করো, ছেলের জন্মদিন পালন করবে। কদিন ধরে পায়েস খাবে বলে বায়না ধরছিল, আজ জন্মদিন বলে কত আশা করে দুধটুকু আনলাম, আর তুই তা ফেলে দিলে ভাই। কিন্তু আমি তো তোর জন্মদিনে, আমার জন্মদিনে তুমি কিছুই করোনি। কিছুই করিনি। তোমার নিজের স্বার্থেই করেছো। স্বার্থের জন্য। তুমি তো নিজের স্বার্থে করেছো। অস্বীকার করতে পারো, আমাকে পড়াবার নাম করে যে সমস্ত সম্পত্তি তুমি বন্ধক দিয়েছো, বিক্রি করেছো, তার নাম মাত্র আমাদের পড়া বাবদ খরচ করে বাকি সব টাকা তুমি আত্মসাৎ করোনি। তোমাকে চিনতে আমার বড্ড দেরি হয়ে গেছে দাদা। তুমি আসলে তুই আমাকে কি বললি? আমি আমি প্রবঞ্চ, আমি জালিয়াত। হে ধরিত্রী, তুমি দিদা হও। আমি আমার এই কলঙ্কিত মুখ তোমার কাছে লুকবো। আমি যার সহ্য করতে পারছি না, আমি যার সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আর নাকে কাঁদনি কাঁদতে হবে না, তোমার চল চাতুরি আমার ভালো করে জানা আছে। জয়ন্ত, চোখ রাঙিয়ে আমাকে আর শাসন করতে পারবে না।
আমি এখন বড় হয়েছি, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তুই বড় হয়েছিস, তোর ব্যক্তি স্বাধীনতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস ভাই। আজ তুই MA পাস করেছিস, প্রফেসর হয়েছিস, কিন্তু কিন্তু একদিন ছিল যেদিন যেদিন আমার কুলে মাথা দিয়ে না শুলে তোর ঘুম আসতো না, আমি না খাইয়ে দিলে তোর পেট ভরতো না। আজ একদিন আমাকে না দেখতে পেলে তোর চোখে নেমে আসতো অশ্রু ধারা। সেই সেই তুই আজ অতীতের স্মৃতি আমার সামনে ঘুরতে হবে না। অতীতকে আমি মনে স্থান দেইনি, বর্তমানকে ভেবে ভবিষ্যতের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। তুই তুই আমাকে ভুল বুঝিস রে ভাই। আজ আজ আমার সম্বন্ধে যে ধারণা তোর মনের মধ্যে দানা বেঁধেছে, সেই ভ্রান্ত ধারণা একদিন না একদিন তুই তোর মন থেকে দূর হবে। তোকে তোকে আমি অনুরোধ করছি ভাই, সামান্য স্বার্থের জন্যে আমাদের ভাতৃত্বের বন্ধন তুই বিলীন করে দিস রে ভাই। আজ আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই বর্দা। কি কথা? বাইরে থেকে ছাত্রছাত্রীরা আমার কাছে পড়তে আসে, তুমি যে নোংরা বেশে দেখো আর যেভাবে মূর্খের মতো কথা বলো, তোমাকে আমার দাদা বলে পরিচয় দিতে ঘৃণাবোধ হয়। জয়ন্ত, তাই আমি চাই কি চাস? আমি চাই তোমরা এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাও। জয়ন্ত, বাড়ি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছি? এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছি। আমি শুনতে ভুল করিনি। শুনতে ভুল করছো না, আমি জয়ন্ত তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলছি। আরে ভাই, তুই আরেকবার বল। তুই যা বলেছিস সে তোর মুখের কথা, মনের কথা নয়। না, এটা আমার মনের কথা। জয়ন্ত, সূর্য তুমি এখনো পৃথিবীতে আলো দিচ্ছ, বাতাস তুমি এখনো বইছো। তোমার কান পেত শুনো, যে ভাইকে আমি না খাইয়ে খাইয়েছি, যার স্বাদ আহ্লাদ পূরণ করতে আমার সহায় সম্বল সব শেষ করে দিয়েছি, সেই ভাই আমাকে না 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 না। ওগো ওগো পৃথিবীর সকল দাদারা, তোমরা যেন কোন ভাইকে না 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 ভাই তোমাদের না দেখলেও ভাইকে তোমরা লেখাপড়া করিয়ে শিক্ষিত করো, শিক্ষিত করো। হ্যাঁ হ্যাঁ জয়ন্ত, এখনই আমি বড় বউ আর খোকনের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যে তোর বড় দাদা, তোর সুখের জন্য এই বাড়ির প্রতি আমার কোনো লোভ লালসা নেই। কিন্তু কিন্তু মেজু বৌমার কি হবে? মেজদা যতদিন না জেল থেকে ফেরে, মেজবৌদি আমাদের এখানে থাকবে। আমাদের তো একটা জিয়ের দরকার আছে। আর পারো যদি তুমি যাবার সময় তোমার ঠিকানাটা দিয়ে যেও, বাড়ি তো মাসে মাসে কিছু টাকা পাঠাবো। না ঠাকুরপো, যাকে তুমি ভারী বোঝা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তার জন্য দয়া করে তোমাকে টাকা পাঠাতে হবে না। বড় বউ, আর কিসের মায়ায়, আর কিসের মায়ায় তুমি এখানে পড়ে থাকবে? চলো, এ সময় মেজো পুকুরে বাসন মাজছে, আমরা চুপি চুপি চলে যাই। আমাদের যেতে দেখলে হতভাগিনী কাঁদতে শুরু করে দেবে। আমার তো জন্মদিন, আজকাল বলি, তারপরে পাস হয়নি। কি হলো মা, চুপ করে আছো কেন? বলো মা। খোকন, মা কাঁদছো কেন? বাপি, আজও তুমি দুধ আনোনি?
কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি পাশ খাবো বলে তোমার কাছে কোনোদিন বায়না ধরবো না আমি। ওরে ওরে তুই চুপ কর, চুপ কর। আমি যে আর সইতে পারছি না। কেঁদো না বাবু, চোখের জল ফেললে জয়ন্তীর অকল্যাণ হবে। খেলা শেষ হয়ে গেছে, সাঙ্গ হয়ে গেছে বালুচরের পুতুল খেলা। এবার ভেঙে দাও, এবার ভেঙে দাও বালুচরের সেই প্রাসাদ। ফিরে চলো আপন ঘরে। শোনো ঠাকুরপো, আজ যেমন তুমি আমাদের বিনা দোষে কাঁদালে, যদি ধর্ম থাকে, চন্দ্র সূর্য এখনো পৃথিবীতে আলো দান করে, তাহলে তোমাকে একদিন অভিশাপ না, না ঠাকুরপো না, আমি তোমাকে অভিশাপ দেব না, দিতে পারবো না। তোমার বর্দার মতো আমিও যে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। যত অন্যায় তুমি করো না কেন, তোমাকে আমি অভিশাপ দিতে পারি না ভাই, অভিশাপ দিতে পারি না। চল 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 অসীম, তাই চলো মা। এসো, চলে এসো। চলো। কি ব্যাপার, তুমি যে এখনো পুতুলের মতো দাঁড়িয়ে রইলে? যাচ্ছি জয়ন্ত, চলার পথে অনেক ভুল করেছি। স্নেহের দাবিতে হয়তো অনেক শাসন করেছি। সেই সব ভুলে গিয়ে তুই তোর এই হতভাগা দাদাকে ক্ষমা করে দিস ভাই। আজ আমি রিক্ত, নিঃস্ব, অসহায়। দেবার মতো আমার কাছে যে আর কিছুই নেই রে ভাই। তাই যাবার সময় চোখের বুকের নিঃশ্বাসে চোখের জল শুকিয়ে আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি। তোর ভবিষ্যৎ জীবন সুখের হোক, শান্তির হোক, শান্তির হোক। প্রথম সাল সাকসেস। এইবার মেজদা, তোমাকে তাড়াতে আমার বেশি সময়ের প্রয়োজন হবে না। সেজন্য আমাকে যতই জল চাতুরি আশ্রয় নিতে হয় না কেন, আমি তাতে প্রস্তুত আছি। জয়ন্ত বাবু, কি ব্যাপার, হঠাৎ এই অসময়ে আমার বাড়িতে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বড়দাকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলাম। বৌদি আর অসীমের হাত ধরে রাস্তা দিয়ে চলে যেতে দেখলাম। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চোখের জল ছাড়া কোনো উত্তর পেলাম না। তাই আপনি কি আমার কাছে কৈফিয়ত? না, ঠিক তার মানে মেজদার আপনি বন্ধু হতে পারেন, কিন্তু এই জয়ন্ত চৌধুরীর কাছে আপনি সামান্য ডাক্তার ছাড়া আর কিছুই নন। তাই আপনাকে আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। উত্তর আমি চাই না, তবে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি বরদাস কতখানি আঘাত পেয়ে এই বাড়ি ছেড়ে চলে গেল। আমি চাই না বাইরের কেউ এসে আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলা। আপনি আজ যা করেছেন ভেবে দেখুন, এটাকে আপনি ঠিক করলেন? যে দাদা নিজেকে ধূপের মতো পুড়িয়ে সংসারকে আলো দিচ্ছে, যে মোমের মতো নিজের দেহকে ক্ষয় করে অন্ধকারে আলো ছড়িয়ে দিয়েছে, যে আপনাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে এতদিন জমের মতো ঘিরে রেখেছে, আর তাকে কিনা আপনি। আমি যা করেছি তা ভেবে চিন্তেই করেছি। গাছে ফুল হয় ফল ধরে, ছোট্ট একটা সামান্য চারা গাছকে পরিণততে রূপান্তরিত করতে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। তার মানে এই সমাজের আসল রূপটা আমি হারে হারে চিনে ফেলেছি। মানুষ দেখেছি, মানুষের হাজার রকম চরিত্র দেখেছি, ভালোবাসা দেখেছি, ভালোবাসার অভিনয় দেখেছি, দেখেছি সব
দেখেছি দুঃখ, দেখেছি নকল প্রেম, আর আজ দেখলাম এই সমাজের শিক্ষিত ভাই কি করে তার পর্দার মুখে ছুরি মারছে। আপনি কি আমাকে উপদেশ দিতে এসেছেন? না, উপদেশ হলে আদেশের সুরে বলতাম, অনুরোধ করে নয়। যান, এখানে বড় বড় লেকচার দিতে হবে না। যার মনে সংশয় আছে তার সঙ্গে তর্ক করে লাভ নেই, যুক্তি দিয়ে হয়তো তার সিদ্ধান্ত বদলানো যায়। আর যার মনে সংশয় নেই তার সঙ্গে যুক্তি তর্ক করে কোনো লাভ নেই। আপনি এখন যেতে পারেন। হ্যাঁ, যাচ্ছি। নাহলে বাধ্য হবো। ও, বর্দার মতো আমাকে বাড়ি থেকে দূর করে দেবে, এই তো? প্রয়োজনে তাই করবো। তবে যাবার বেলা আমি তোমাকে একটা কথা বলে যাই, জয়তব, যে ভুল আপনি করেছেন আর উপেক্ষা করে আলেয়ার পেছনে যারা ছুটে চলে চিরদিন তাদের এই অন্ধকারে পড়ে থাকতে হয়। জীবনে কোনোদিন সে আলোর দেখা পায় না, কোনো দিন না। প্রায়শ্চিত্ত এ কি পাপ অধর্ম? বর্দাকে আমায় বাড়িয়ে দিয়েছি বলে তোমরা আমাকে, না না না, ওসব কবির কল্পনা। মনের মধ্যে আমি দুর্বলতাকে প্রশ্রয় দেব না। There are no weakness in the heart of জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরীর মনে দুর্বলের কোন স্থান নেই, স্থান নেই, স্থান নেই।